পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা প্রধান উপদেষ্টার। ভারতের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই, হাসিনাকে ফিরিয়ে আনার আশ্বাস চিফ প্রসিকিউটরের। বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র, রপ্তানি আয় বৃদ্ধির আশা। সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, প্রক্রিয়া ঠিক হবে ছাত্র জনতার সাথে আলোচনার পর। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিই নতুন সংবিধানের দাবি বিশিষ্ট চিন্তক ফরহাদ মোজাহারের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া আরও থাকছে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, রাজনীতি নয় দেশ গঠনে কাজ করার প্রত্যয়। যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্ররা জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মত বিনিময়ে শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে মব জাস্টিস ও মেধা পাচার সহ নানা প্রসঙ্গ। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিটি প্রাণহানির স্মৃতিচারণে শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তরুণদের ত্যাগের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে, তার সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন ডক্টর ইউনূস। যে কাজ শুরু করেছ, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। পালিয়ে যাওয়া শক্তির অপচেষ্টায় সর্বনাশের আশঙ্কায় সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। বিশ্বের সম্মানিত রাষ্ট্রের মর্যাদায় বাংলাদেশকে পৌঁছানোর অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে যুদ্ধ হওয়ার কোনো কারণ দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। ভারতের লখনৌতে বৃহস্পতিবার যৌথ কমান্ডারদের সম্মেলনে বক্তব্য দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত ও বাংলাদেশ ইস্যুতে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন প্রতিক্রিয়া নিয়ে রোববার মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উদ্বেগ নয়, বরং বিস্ময় প্রকাশ করেন উপদেষ্টা। যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে
তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না। হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের এখানে কি সম্পর্ক, ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যতার বাইরে। বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আছে বলেও মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাজনৈতিক আশ্রয়ের বিষয়েও কথা বলেন তৌহিদ হোসেন। যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সারা দেশে আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠনের আহ্বানও তার। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। শেখ হাসিনা সরকারের পতনের পর মানবতাবিরোধী অপরাধ ও ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশের সমাজ যাতে বিভাজিত হয়ে না যায়, সেই জন্য যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে এইখানে একটা সুষ্ঠু বিচার চাইব। এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব। গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানান চিফ প্রসিকিউটর। প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। এর আগে 2014 সাল পর্যন্ত ট্রাইব্যুনালের আসামি পক্ষের প্রধান আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। আল্লাহ তাআলা সর্বশক্তিমান তিনি। এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ আরেক প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের। এই অনিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তাদের উপরে অবিচার করা হয়েছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটির সাথে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেলে রপ্তানি আয়ে বড় উল্লফনের আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে এসব বিবেচনায় চলতি অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.40%। তৌহিদুর রহমানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাথে মার্কিন প্রশাসনের সম্পর্ক ভালো ছিল না, যার নেতিবাচক প্রভাব পড়ে রপ্তানি বাণিজ্যে। 2013 সালে দেশটি বাতিল করে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি। তবে জিএসপি বাতিল করেই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দিয়ে নানাভাবে চাপ তৈরি করে বিদায়ী হাসিনা সরকারের উপর। আমদানি কমিয়ে দেয় তৈরি পোশাকের। Our countries collaborate on virtually every issue that matters to our people. And the ties between Bangladeshis and Americans grow deeper and more intertwined with every generation. 2023 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের রপ্তানি প্রায় 25% কমে নেমে যায় $7.28 বিলিয়ন। তবে হাসিনা পতনের পর জিএসপি সুবিধায় ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে দেশটি ইতিবাচক বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জিএসপির ব্যাপারে আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে কথা হয়েছে। ওদের জিএসপি ব্যাপারে কিছু কিছু তাদের শর্ত ঠিক বলবো না, কিছু কিছু তাদের কোয়ারিজ আছে, সেইগুলি আমরা বলেছি, তো সেগুলো অলরেডি আমরা উত্তর দিয়েছি। আরও কিছু কংক্রিট, তখন আমি তো ওয়াশিংটনে যখন যাব তখন ওদের সাথে কথা হবে। ডক্টর ইউনূসে যাচ্ছেন, খুব কঠিন না এইগুলো, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিছু কিছু। এখানে আবার জিএসপির ব্যাপারে অন্য ইস্যু আছে, শুধু গার্মেন্ট না, আরও
ডিসেন্ট ওয়ার্কের ব্যাপারে কতগুলো কন্ডিশন আছে, আমি বলি নাই। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে 15 থেকে 20% শুল্ক দিতে হয়। জিএসপি ফিরে পেলে এই শুল্ক লাগবে না। এদিকে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়, প্রথমে চীন, তৃতীয় ভিয়েতনাম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে কোন প্রক্রিয়ায় তা হবে সেটা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। বলেন, এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ, রায় নিতে হবে তাদের কাছ থেকে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংবিধান সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে মতামত আদান প্রদান সব মহলে। রোববার সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, বিগত সরকার সংবিধানের মধ্যেই জিম্মি করেছে জনগণকে, তাই সংবিধান সংস্কারের ভাবনা আছে অন্তর্বর্তী সরকারে। 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে, তো তাহলে আমার 72 সংবিধান কোথায়? যে সংবিধান তৈরি হতে আমাদের এত বছর লেগেছে, যে সংবিধান আজকে 52 বছর ধরে আছে, সেই সংবিধান সংশোধন করব আমি একটা মুখের কথায় বলে দিলাম হয়ে যাবে? হবে না। নির্বাচনী ব্যবস্থা এবং দিনক্ষণ নিয়ে গ্রহণযোগ্যতার বিষয়টিও ভাবনার মধ্যে আছে বলে জানান এই উপদেষ্টা। যে সুষ্ঠু নির্বাচন, তবে সেই নির্বাচন কবে হবে না হবে এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটরস, সমন্বয় যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার দরকার। ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার সব সরঞ্জাম পর্যাপ্ত জানিয়ে প্রতিরোধে জনগণকে সচেতন হবার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টার। ব্যাপারে আমরা যেটা বারবার সচেতন করা হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি আজ। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান রাজনীতি সচেতন নাগরিকদের। আগামী দিনে দেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য রাষ্ট্রীয় সকল কাঠামোর আশু সংস্কারের পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 5 আগস্ট 2024, 15 বছরের স্বৈরশাসনের ইতি টেনে বিদায় নিতে বাধ্য হয় হাসিনা সরকার। রক্তনদী মাড়িয়ে অভূতপূর্ব অর্জন বিশ্বকে দেখিয়েছে বাংলার ছাত্র জনতা, মাথা নোয়াবার নয়। 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সহ ভেঙে পড়া দেশের সার্বিক পরিস্থিতি পাল্টাতে শুরু হয় সরকারের নিরলস প্রচেষ্টা। রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবী বিভিন্ন সংগঠন, ভিন্ন ভিন্ন বৈঠকে সকলের মতামত জেনেছেন প্রধান উপদেষ্টা। নানা মত আর দেশের প্রয়োজনের মিশেলে কাজ করে যাওয়ার প্রত্যয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে, তারা যখনই বলবে আমরা চলে যাব। সরকারের মাসপূর্তির এই ক্ষণে বিশিষ্ট নাগরিকরা বলছেন, দেশের এই গতি ধরে রাখতে সহায়তা করতে হবে সকলকে। যে দেশের সরকার পুরো পার্লামেন্ট পালিয়ে গিয়েছে, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের সংবিধানের 106-এর আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাদের শপথ হয়েছে, সেদিক থেকে তারা বৈধ। একটা ইউনিক পার্সন আমরা পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখন যে লোকজন নিয়ে কাজ শুরু করেছেন তাদের সবার কিন্তু এরকম অভিজ্ঞতা নাই, তো তাদের একটু সময় নিতে হয়েছে। এখন একটা বড় চ্যালেঞ্জ আসবে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অ্যান্টি কারাপশন কমিশনটাকে পুনর্গঠন করা। তাদের পরামর্শ প্রশাসন সহ দেশের ঘুণে ধরা অংশগুলোকে দ্রুত সংস্কারের। প্রত্যেক মিনিস্ট্রি নিজের ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি স্টার্ট করুক আমার কী সংস্কার দরকার, তারপরে সেটা শেয়ারিং হোক,
তখন অন্যরা বলবে না এই আপনি যা চলেছেন সেটা না, আরও করা দরকার আছে। জনগণের জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন, আইন যদি নাও থেকে থাকে, এটা ব্যারিয়ার হবে না। এই আইন নতুন করে করা যাবে, প্রেসিডেন্টের অধ্যাদেশে করা যাবে, তারপরে সুপ্রিম কোর্টের মাধ্যমে করা যাবে। এত সমর্থন নেওয়ার পরও যদি এই সরকার কাজ না করতে পারে, তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। তরুণ বিপ্লবীরা জনমানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বিশিষ্টজনরা বলছেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাঁক বদলে হোক নতুন যুগের সূচনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে। একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধান। জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র। এভাবেই গণ অভ্যুত্থানের অর্জন, ব্যর্থতা এবং করণীয় বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার। পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তার সমাজের মধ্যে ছিল যে তারা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি চায়। দীর্ঘ 1.5 দশক ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। ফলে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মাধ্যমে। দেখুন কি বলছে, লোকে বলে মানে মুক্ত হয়েছে, মুক্ত দেশ, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় দেশ, দ্বিতীয় বিজয়, এই যে শব্দটা ব্যবহার করছে, এর মধ্যে নিহিত রয়েছে যে জনগণ যেই নিপীড়নটা ভেতরে ভেতরে অনুভব করছিল, সেই নিপীড়ন থেকে তারা মুক্তি চেয়েছে। তার মতে বিপ্লব সম্পূর্ণ করতে হলে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। আমরা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি এবং আমরা চুপ্পুকে, শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টকে আমরা বরখাস্ত করলাম এবং বাংলাদেশ থেকে সংবিধান আমরা বাতিল করে দিলাম এবং আজ থেকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য সকলে মিলে কাজ করব। সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে মিলে কাজ করব। তার কথা, ছাত্র জনতার এই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। ইতিমধ্যেই বাংলাদেশকে বা এই সরকারকে উৎখাত করে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে আবার প্রতিষ্ঠিত করবার চক্রান্ত চলছে। আপনারা জানেন 15 তারিখ থেকে 21 তারিখে চলেছে। ভারত তো যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে ভারত তো শেখ হাসিনাকে রাখবার কথা না, তারা কেন রাখছে? গণ অভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে জনগণের কথা শোনার আহ্বান জানান ফরহাদ মজহার। বিদ্যমান ফ্যাসিস্ট। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জে আন্দোলনে নিহত আহতদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মত বিনিময়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র রাজনীতি কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি নয়, বরং ছাত্ররাই ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে বলে জানালেন। এদিকে মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মত বিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়কের প্রতিনিধি দল। এ সময় সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট সরকার নির্যাতন, নিপীড়নের তথ্য ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করতে হবে। ফেসবুক, ছবি, ভিডিও, ডায়েরি বা বইয়ের মাধ্যমে তা লিপিবদ্ধ রাখার আহ্বান জানান সার্জিস আলম। বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। যারা এই ফ্যাসিস্টের দোষর ছিল, তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এখনও কাটেনি অচলাবস্থা, নানা ভোগান্তিতে নগরবাসী। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 21 সংবাদে।
দুই যুগ ধরে মানুষ স্বৈরাচারী সরকারের অত্যাচার সয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের ভোট ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ কারামুক্ত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। গত প্রায় 2 যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে, যেই জনগণের যেই আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে, সেই স্বৈরাচারের সময়, সেই অত্যাচারের সময় কিভাবে সমস্যা, কি আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা, আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দেশে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে 1 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন করা সম্ভব না বলে জানান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যারা জনগণের মনের ভাষা বোঝে না তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তারা। ওমর ফাহিমের সহায়তায় মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, ভবিষ্যতে কেমন যাবে শিরোনামে আলোচনার আয়োজন করে এবি পার্টি। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। তারা সংবিধান লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশন তারা যে শপথ ভঙ্গ করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য বাংলাদেশের মাটিতে অচিরেই তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আলোচনায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিকভাবে দেশ পরিচালনা করছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারকে বিভিন্ন পরামর্শও দেন তারা। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে না যান তাহলে কোনো জিনিস সফল হবে না। আমি এই প্রসঙ্গেই মনে করি সরকারকে বিচার করা দরকার। 1 মাস নিশ্চয়ই মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের অধিকার ফেরাতে বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে। জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আহ্বান জানান। চারিধারে একটি ঘটনা আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় লুটপাট এবং দখলের ব্যাপার হচ্ছে। এই ধরনের ঘটনা যেখানে দেখা যাবে তাকে ধরে পুলিশের কাছে দিতে হবে। এখনো আওয়ামী লীগের দোসররা দেশ ও মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি বিএনপি নেতাদের। বাংলাদেশ শান্তিতে থাকবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্রিগেডিয়ার জেনারেল আজমি জামায়াতে ইসলামের সদস্য নন, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে তার বক্তব্যের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের সাথে মত বিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রশাসন সহ অনেক বিষয়ে সংস্কার এখন প্রধান চ্যালেঞ্জ। নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কি বলেছেন যে ব্রিগেডিয়ার আজমি জামাত ইসলামের কোনো সদস্য নন, ফলে উনি যা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত কথা, ওনার ব্যক্তিগত দায়িত্ব নিয়ে উনি বলেছেন, এটার ব্যাখ্যা উনি দিতে পারবেন। যেহেতু আমরা বলিনি আমাদের কোনো সদস্য নন, এই বক্তব্যের ব্যাখ্যার দায় জামাত ইসলামের নয়। অন্তর্বর্তীকালীন এই সরকার সমস্ত সংস্কার কাজ করতে গেলে কিন্তু অনেক লম্বা সময় চলে যাবে। আমরা বলছি যে সব
সংস্কার যদি সম্ভব নাও হয়, অন্তত নিরপেক্ষ নির্বাচনটা করতে যেখানে যেখানে হাত দিতে হয়, এটা এখন আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ। এই সংস্কারগুলো ওনারা করুন এবং একটা নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, নাগরিক কমিটি রাজনীতি করবে না, কাজ করবে দেশ গঠনে। মফিউর রহমানের রিপোর্ট। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই। অনুষ্ঠানের শুরুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শহীদ আহনাফের বোন। এই সময় তিনি ভাইসহ আন্দোলনের সকল শহীদদের যারা খুন করেছে তাদের বিচারের দাবি জানান। দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈর শাসক না আসে, সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এরপর ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়। প্রথমে জানানো হয় আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রের নাম। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন মুখপাত্র সামান্তা শারমিন। জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। কমিটি ঘোষণা শেষে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নাগরিক কমিটি রাজনীতি করবে না, অংশ নেবে দেশ পুনর্গঠনে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানানো হয়। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, দলীয় ভেদাভেদ ভুলে, ভাবাদর্শিক যে মতাদ্বন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন, করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের বিষয়ে কথা হলো, প্রথম কাজ হবে তাদের বিচার, কোনো ধরনের সমঝোতা নয়। সমাজের অনেক মানুষ হলো আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগের সমর্থন করেছে, সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই, তারপরে আমাদের সমাজে রিকনসিলিয়েশন হবে। আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান নয়। দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নাগরিক কমিটি। বিভিন্ন এলাকায় যাব, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সংবিধানের মৌলিক পরিবর্তন বা পুনর্লিখনের ক্ষেত্রে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণ অভ্যুত্থানের চেতনার প্রতিফলনের তাগিদ দিয়েছে নবগঠিত সামাজিক সংগঠন পরিবর্তনের জন্য জনসমাজ। জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে অরাজনৈতিক এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানানো হয়। পরে নবগঠিত সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্র পুনর্গঠনে স্বল্প ও দীর্ঘমেয়াদী ৩৩টি সুপারিশ উত্থাপন করা হয়। সংস্কার না করে নির্বাচন হলে গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ বাধাগ্রস্ত হবে বলেও মত দেন জনসমাজের সদস্যরা। এক মাসেও অচলাবস্থা নিরসন হয়নি ঢাকার ২ সিটি কর্পোরেশনের। বেশিরভাগ কাউন্সিলর গা ঢাকা দেয়ায় সেবা বঞ্চিত নগরবাসী। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা ঠেলে ঠুলে চললেও জন্ম মৃত্যু নিবন্ধন, প্রত্যয়ন, সত্যায়ন সহ ১৪ ধরনের সেবা পেতে ভোগান্তিতে নাগরিকরা। থমকে আছে টিসিবির পণ্য বিতরণও। সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। আহমদ অনিকের ২ পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল্লাহর কার্যালয়। তালাবদ্ধ ফটক, ভেতরটা শূন্য। ৫ তারিখের পরে দেখি নাই। এই ১৫-১৬ বছরের যে অত্যাচার যেটা করছে, এই কারণে মনে হয় ওই ফাপরে পালাইতেছে। মৃত্যু সনদ, জন্ম সনদ এগুলো পরিপূর্ণ হয়নি। অনেক জনগণ আইসা অনেক সময় ধরে খাড়া হয়ে থাকে। শাহবাগে ঢাকা দক্ষিণের ২১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রায় পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়। যে কয়টা ফগার মেশিন অক্ষত আছে তা দিয়েই কোনো রকমে কাজ চলছে মশক নিধনের। আসাদুজ্জামান আসাদ কমিশনার ছিল, উনি আছে কি কোথায় আছে এইসব বিষয়ে আমরা আসলে অবগত নাই আর কি। কাউন্সিলর অথবা আইনের একজন কর্তব্য থেকে আমাকে দরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশিরভাগ কাউন্সিলর কার্যালয়ের অবস্থা এমনই। ঢাকা দক্ষিণে আছে ১০০ জন আর উত্তরে ৭২ জন কাউন্সিলর, যাদের বেশিরভাগই আছেন আত্মগোপনে। এদের অনেকে আবার দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছেন অজ্ঞাত স্থান থেকে। কাজগুলো একসাথে করে রাখেন, তারপর আমি একসাথে সাইন করে দেব, ওইভাবে কাজগুলো করতেছেন। আত্মগোপনে থাকা কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জানায় ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ। কাউন্সিলরদের উপস্থিতি, অনুপস্থিতি, অফিসের বাস্তবতা, এগুলি সবই আমরা মিনিস্ট্রিকে জানিয়েছি।
মাননীয় মেয়রদের বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়টা সরকারি সিদ্ধান্ত নেবে। জন্মমৃত্যু সনদ, বিভিন্ন প্রত্যয়ন, এছাড়া আরও অনেক কাজ এই কাউন্সিলরের কার্যালয় থেকে হয়ে থাকে। তাই স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন একটি সময় বেঁধে দিয়ে কাউন্সিলরদের ফিরানোর উদ্যোগ নেওয়া এবং তারপরে যদি তারা কাজে ফিরে না আসেন সেক্ষেত্রে স্থানীয় সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিয়ে তাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা এবং নাগরিক সেবা চলমান রাখা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। অনিয়ম আর দুর্নীতি যেন নিয়ম ঝিনাইদহ চক্ষু হাসপাতালে। জনবল নিয়োগে ঘুষ বাণিজ্য, প্রতিবাদ করলে হুমকি বরখাস্ত। কেনাকাটা ও সংস্কারেও জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে বিদায়ী জেলা প্রশাসক ও হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে। প্রতিবাদে 11 দফা দাবি কর্মকর্তা কর্মচারীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ চক্ষু হাসপাতালে জনবলের ঘাটতি পূরণে প্রয়োজন 5 থেকে 7 জন চিকিৎসক ও নার্স, কিন্তু 22 জনের বিজ্ঞপ্তি দিয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয় 38 জনকে। এছাড়া হাসপাতালের সামনে শেড তৈরি, রোগীদের জন্য চশমা কেনা সহ নানা খাতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সদ্য বিদায়ী জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম ও হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেনের বিরুদ্ধে। মিন্টু সাহেব কমিটিতে আসার পর মিন্টু আর ডিসি, এই যে অ্যাডমিন মিলন, এই 3 জন মিলে মনে করলেন দালালি খাইয়ে, মানে টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকে 40-এর কাছাকাছি এরকম 38-40 এরকম নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলো উনিও দিতে পারে না। আবার হচ্ছে এটেনে অত লোকবলের দরকারও ছিল না। এদিকে হাসপাতালের 50 টাকার টিকিটের মূল্য করা হয়েছে 100 টাকা। সব ধরনের পরীক্ষা নিরীক্ষার দাম বেড়েছে 20 ভাগ। এর প্রতিবাদ করায় 2 জনকে বহিষ্কার করা হয়। লাঞ্ছনার শিকার হন এক চিকিৎসক। দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতিও পালন করেছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের এখান থেকে সেবা পেতে তারা যে পর্যাপ্ত যে সেবাটা পাবে সেটা তারা পাইতেছে না। নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে রাখছিল। গঠনতন্ত্র বহির্ভূত ইচ্ছামতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন। চক্ষু হাসপাতাল সহ অন্যান্য দুর্নীতির অভিযোগে ছাত্র জনতার আন্দোলনের মুখে ঝিনাইদহ ছেড়েছেন জেলা প্রশাসক। অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসছেন না অভিযুক্ত মিলন হোসেনও। তবে সাধারণ সম্পাদক বলছেন অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। যত অনিয়ম দুর্নিয়ম বা দুর্নীতি যাই হোক, এই বিষয়ে আমি একেবারেই অবগত না। দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় গড়ে তোলা ঝিনাইদহ চক্ষু হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী সেবা নেন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিরাজগঞ্জ কামারখন্দের কুটিরচরে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:30টার দিকে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এলাকায় দ্রুতগামী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 3 যাত্রী নিহত এবং আরও 2 যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনই মারা যান। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। বাজারে পণ্যের দাম কমবে, তবে সময় লাগবে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরে আসছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন হয়েছে। ফেরত আনার জন্য আপনি জানেন স্টোলেন অ্যাসেট রিকভারিটা খুব কঠিন ব্যাপার, সোজা না। বা টাকা চলে গেলে এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে আপনারা পাবেন। ব্যবসার নামে দৈনিক 14 কোটি টাকা লুট করেছে ডিম সিন্ডিকেট। ভোক্তাদের পকেট কেটে বছরে হাতিয়ে নিচ্ছে অন্তত 5,000 কোটি টাকা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার জোর দাবি সাধারণ ভোক্তাদের। মূল্যবৃদ্ধির জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরও সিন্ডিকেটকে দায়ী করছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারি চেষ্টার ফল এখন পর্যন্ত অশ্বডিম্ব। বাজার অস্থির, ভোক্তারা খুবই বেকায়দায়। খুচরা পর্যায়ে প্রতিটি ডিম কিনতে সাধারণ ভোক্তাদের গুনতে হচ্ছে 13 থেকে 14 টাকা। মফস্বলায় তো পিস 14 টাকা কিনুন লাগে, এক পিস 14 টাকা।
ডজন 160 টাকা, আর আলু হলো 55 টাকা। ওই যা দাম বলে ওই দামেই নিতে হয়, যেহেতু খাইতে হবে তো নিতেই হবে। প্রাপ্ত তথ্য বলছে দেশে দৈনিক ডিমের চাহিদা কমপক্ষে 5 কোটি, কিন্তু উৎপাদন হচ্ছে 3.5 কোটি। প্রতিটির উৎপাদন খরচ 10 টাকা। এই হিসেবে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে ডিম প্রতি মূল্যবৃদ্ধি 4 টাকা। যদিও উৎপাদকদের এই হিসেবও অতিরঞ্জিত। গত 2 বছরে টাকার মূল্যমান কমেছে 38% মতো। ফিডের কাঁচামাল সহ নানা অজুহাতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে প্রায় 58%। 2021 সালের জানুয়ারিতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম ছিল 6 টাকা 33 পয়সা। ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করলে এখন উৎপাদন পর্যায়ে ডিমের দাম 8.5 টাকার বেশি হওয়া যৌক্তিক নয়। যারা ডিমের উৎপাদন করে এবং বাজারজাত করে তারা নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা করছে না, তারা একে অপরকে সহযোগিতা করছে ডিমের দাম বৃদ্ধির জন্য, এবং এটাকে আমরা সিন্ডিকেট বলছি। এই হিসেবে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পৌঁছাতে 3.5 কোটি ডিমে দৈনিক অতিরিক্ত 14 কোটি টাকা বাড়তি মুনাফা করছে সিন্ডিকেট। বছরে অন্তত 5,000 কোটি টাকা। আমি বিন্দু মাত্র সিন্ডিকেশন বা যৌথভাবে দাম ঠিক করে দাম বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া এটা আমি দেখি নাই এবং বিশ্বাস করি না। উৎপাদক থেকে শুরু করে রিটেইলার পর্যন্ত মাঝখানে যদি আমরা 2-3টা হাতের জায়গায় 4টা হাতের জায়গায় আমরা যদি 2টা গ্রুপ পিপলের কাছে যদি নিতে পারি তাহলে এটা কমানো সম্ভব। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কিছু অসাধু উৎপাদক ও ব্যবসায়ীর কারসাজির কারণে ডিমের দাম বাড়তি। বিভিন্ন মেসেজিং এর মাধ্যমে এটার দাম নিয়ে ম্যানিপুলেশনটা হয়। তো সেই জায়গাটায় আমরা আশা করি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, ওনাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি আছে, ওনারা যদি অধিকতর তদারকি করে তাহলে এটা ইনশাআল্লাহ থাকবে। খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম 11 টাকার বেশি হওয়া অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে সময় হলো আরো একটি বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এবার টাইগারদের ভারত মিশন, স্বপ্ন পূরণে অনুশীলনে সিরিয়াস শান্ত মুশফিকরা। সন্ধ্যার সংবাদে আরো একবার আমন্ত্রণ। ওটিটি ও ডিজিটাল ইন্ডাস্ট্রির সেরা কাজকে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো দেওয়া হবে দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড। সংবাদ সম্মেলনে জানানো হয় 2023 সালের সেরাদের পুরস্কার দেওয়া হবে 30টি ক্যাটাগরিতে। এর মধ্যে ফিল্ম ও ড্রামায় 9টি, সঙ্গীতে 3টি, সমালোচকদের মাধ্যমে নির্ধারিত 12টি এবং কন্টেন্ট নির্মাতাদের জন্য রয়েছে বিশেষ 5টি ক্যাটাগরি। সংবাদ সম্মেলনে নির্মাতা ও শিল্পী সহ উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং ইমরান কাদির ও মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু। জেলা ভিত্তিক ক্রিকেটকে ঢেলে সাজানো, ম্যাচ ফি বৃদ্ধি, ক্রিকেটারদের বেতন কাঠামো তৈরি সহ 17 দফা দাবি জানিয়েছেন 64 জেলার ক্রিকেটাররা। ক্ষমতার পালা বদলে 12 বছর পর পাপনমুক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অবস্থায় নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ফারুক আহমেদের কাছে প্রতিনিয়তই আসছেন বিভিন্ন স্তরের ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা। সেই ধারাবাহিকতায় আসেন 64 জেলার ক্রিকেটাররা। মিরপুরে একাডেমি ভবনের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন তারা। পরে নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তুলে ধরেন 17 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে প্রতি বছর ঘরোয়া ক্রিকেট লিগ সময় এবং ক্যালেন্ডার অনুযায়ী হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় লিগের প্রত্যেকটি বিভাগের দ্বিতীয় একটা ফেজ থাকবে, যারা খেলতেছে এবং যারা বসে আছে তারাও যেন পরবর্তী সময়ে খেলতে পারে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রতি বছর 3টি ফরম্যাটের ওয়ানডে, টি20 এবং টেস্ট ক্রিকেটের মাধ্যমে আয়োজন করতে হবে এবং আমাদের একটা টি20 ক্রিকেট আমরা আলাদা পারিশ্রমিকের মাধ্যমে, আলাদা দলবদলের মাধ্যমে চাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। এবং আমরা যদি 4 নম্বর বলি, প্রতি বছর ঢাকা লিগের দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ খেলা শেষে সেরা ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে ক্রিকেট বোর্ডের অধীনে, সেটা হোক 7 দিন, হোক সব 2 মাস, হোক সেটা 3 মাস। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা প্রধান উপদেষ্টার।
ভারতের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই, হাসিনাকে ফিরিয়ে আনার আশ্বাস চিফ প্রসিকিউটরের। বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র, রপ্তানি আয় বৃদ্ধির আশা। সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, প্রক্রিয়া ঠিক হবে ছাত্র জনতার সাথে আলোচনার পর। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি, নতুন সংবিধানের দাবি বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহারের। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21atv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।